আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি নিউজ চ্যানেলে। প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা নন মেজর ফিজিক্স 2 ব্যাচটা ফ্রিতে ইউটিউবে আপলোড করতেছি। তো আমরা আজকে অধ্যায় 3 শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে তাপগতীয় সাম্যাবস্থা। তার আগে বলে দিচ্ছি, যারা প্রথম আমাদের ক্লাসগুলো দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো এবং তোমরা একটু নিচে চলে যাও ভিডিওগুলোর, দেখবা যে আমরা একদম অধ্যায় 1 থেকে আপলোড করা শুরু করেছি। যারা হচ্ছে আমাদের এই নোটগুলো পেতে চাও, এই নোটগুলো পেতে হলে তোমাদের আমার ফেসবুক পেজে মেসেজ করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে। তো ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের নাম্বার সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিবা। আর যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে এই নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো খুবই বেনিফিশিয়াল হবে। এবং যারা হচ্ছে পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলো বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ। এখন দেখো, প্রথম ক্লাসটায় আমি অনেক কিছু আলোচনা করে দিয়েছি। তোমরা জানো যে আমাদের অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগের মেজর সাবজেক্টগুলোর পেইড ব্যাচ আছে। তো যারা এখনো জয়েন করোনি তারা চাইলে ভর্তি হয়ে পেইড ব্যাচগুলো করতে পারো ইনশাল্লাহ। আর ফিজিক্স 1-এর হচ্ছে আমাদের পেইড ব্যাচ আসবে। সেই পেইড ব্যাচের জন্য তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করো 01600283392। ওকে, আচ্ছা, তো আজকে আমরা অধ্যায় 3 শুরু করবো। অধ্যায় 3-এর নাম হচ্ছে তাপগতীয় সাম্যাবস্থা। তোমরা যারা দ্বিতীয় অধ্যায়টা পড়ছো, সেই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি সমষ্ণ তাপমাত্রা, রুদ্ধতাপীয় তাপমাত্রা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপর তোমাদের আমি একটা কথা বলছিলাম যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি ব্যাচের মধ্যেও আমরা দেখছি যে ব্যাচ করানোর সময় আমরা দেখছি যে তোমাদের এই প্রশ্নটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতেও আছে। বা যারা ম্যাথে পড়তেছো তাদের জন্য হয়তো নাই, বাট যারা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তেছো তাদের জন্য তো অর্গানিক কেমিস্ট্রি একটা কোর্স আছে আলাদা। সেই কোর্সের মধ্যে আমরা এই যে এই প্রশ্নটা হচ্ছে উল্লেখ করেছি ক্লাসের মধ্যে। তো দেখো, এই সেম প্রশ্নটা আবার এখানে ব্যাক করছে তৃতীয় অধ্যায় তাপগতি সাম্যাবস্থায়। সেখানে হচ্ছে কি দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দেখাও যে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা অধিকতর খাড়া। যেটা আমরা গত ক্লাসে ওই যে পার্থক্যের মধ্যে দেখেছিলাম, তাই না? আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যদি এই পার্থক্যটা ভালো করে পড়ো তাহলে তোমাদের 3টা টপিক কমপ্লিট হয়ে যাবে। কিন্তু প্রথম টপিকটা হবে কি, প্রথম টপিকটা কমপ্লিট হবে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে কি, তারপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে কি, এবং এটার মধ্যে কেন এগুলা মানে কোনটা কোনটা পার্থক্য। তো সেই পার্থক্য থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা খাড়া। ওকে, লেখো বলতে আসলে লেখচিত্রটাকে বোঝাইতেছে। দেখো, ধরা যাক কোনো গ্যাসের নির্দিষ্ট মাত্রা স্থির তাপমাত্রায় বা সমষ্ণতার পরিবর্তন করে একটা লেখচিত্র অঙ্কন করে পুনরায় রুদ্ধতাপ প্রক্রিয়ার পরিবর্তন করে একটা লেখচিত্র অঙ্কন করা হয়। একটা আদর্শ গ্যাসের আদি তাপমাত্রা T1 এবং আদি আয়তন V1 হয়, তবে এই বিন্দু দ্বারা সমষ্ণ রেখার ওপর এর আদি অবস্থা অর্থাৎ P1 V1 T1 সূচিত হয় এবং দুইটা T1 ও T2 সমষ্ণ রেখা হয়। তাহলে আমি এই লাইনটা যদি আরেকবার তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরে নাও একটা গ্যাস, ওই গ্যাসের একটা নির্দিষ্ট মাত্রা আছে। সেই মাত্রাটায় স্থির তাপমাত্রা বা সমষ্ণতা পরিবর্তন করে একটা লেখচিত্র আমরা আঁকতে পারি এবং ওই লেখচিত্রটা অঙ্কন করে পুনরায় আমরা সমষ্ণতা পরিবর্তন ছাড়া রুদ্ধতা প্রক্রিয়া পরিবর্তন করে একটা লেখচিত্র আঁকতে পারি। তাহলে লেখচিত্র আমরা কয়টা আঁকলাম? দুইটা। একটা হচ্ছে সমষ্ণের জন্য, আরেকটা হচ্ছে রুদ্ধতাপের জন্য। কিন্তু গ্যাসটাও সেম, তার আয়তনও সেম, চাপটাও সেম থাকবে। জাস্ট একবার আমরা সমষ্ণতা পরিবর্তন করব, তারপর লেখচিত্র অঙ্কন করব। একবার আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটার পরিবর্তন করব, তারপর লেখচিত্রটা অঙ্কন করব। এবং অঙ্কন করার পরে আমরা গ্যাসটার আদর্শ গ্যাসের তাপমাত্রা যদি T1 পাই এবং আদি আয়তনটা যদি V1 পাই এবং পরিবর্তন করার আগে, তাহলে আমরা এই বিন্দুর জন্য কি কি পাচ্ছি? সবগুলো P1 V1 T1 এবং দুইটা T1 ও T2 সমষ্ণ রেখা আমরা পাই। তাহলে ফার্স্টে দেখো, T1 কোনটা? এইটা সমষ্ণ রেখা। T2 কোনটা? এটা সমষ্ণ রেখা। এটা হচ্ছে সমষ্ণ লেখ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখ। তাহলে এই চিত্রটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি খেয়াল করো। এটা হচ্ছে V1 আদি আয়তন, V2 হচ্ছে শেষ আয়তন। আদি আয়তনে এটা একটু উপরে ছিল P1 এর, V2টা একটু নিচে, দেখছো? আচ্ছা, আর সমষ্ণ লেখার সময় আদি আয়তনটা কিন্তু এটার চাইতে কম ছিল, বাট V2টা কিন্তু দুইটারই সেম হয়ে গেছে। খেয়াল করছো? ওকে, তো গ্যাসের তুমি এখানে খেয়াল করতে পারবা যে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কিন্তু লেখাটা একটু খাড়া, তাই না? আর সমষ্ণতার ক্ষেত্রে কিন্তু লেখাটা একটু নিচে। তো গ্যাসের রুদ্ধতাপীয় লেখাটা প্রসারিত হয়ে V2 আয়তন প্রাপ্ত হলে এর তাপমাত্রা কমে গিয়ে T2 হয় এবং এর অবস্থা T2 সমষ্ণ রেখার উপর বি বিন্দু প্রকাশিত হয়। তাহলে এটা প্রথমে আমরা রুদ্ধতাপীয়টা নিয়ে আলোচনা করতেছি। রুদ্ধতাপীয় লেখাটা প্রসারিত হয়ে V2 আয়তন প্রাপ্ত হয়েছে এবং তাপমাত্রা কমে গিয়ে T2 হয়েছে এবং এর অবস্থা T2 সমষ্ণ রেখার উপর বি বিন্দুতে প্রকাশিত হচ্ছে। তাহলে এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? যে T2 বি বিন্দুতে প্রকাশিত হচ্ছে T2 সমষ্ণ রেখার উপর। তাহলে দেখো, এটা কিন্তু সমষ্ণ রেখা, এটাও কিন্তু সমষ্ণ রেখা। এটা কিন্তু সমষ্ণ রেখার লেখো আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখার লেখো, কিন্তু দুইটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না?
অর্থাৎ চিত্র থেকে দেখা যায় রুদ্ধদ্রব্য রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিক খাড়া। সমষ্ণ রেখা পরিবর্তনের ক্ষেত্রে আমরা পিবি সমান ধ্রুবক ধরে নিব, আর পিবি মানে আমরা জানি পিডিবি প্লাস ভিডিবি ব্যবকলন করলে এটা সমান 0। তাহলে পিডিবি কে আমরা ডিবি বাই ডিবি লিখতে পারি, আর ভিডিবি কে আমরা পি বাই ভি লিখতে পারি। তবে এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে, ডিপি বাই ডিভি সমান কি মাইনাস পি বাই ভি। তো ওইটা গেল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন দেখি, তাহলে পিভি গামা সমান ধ্রুবক, ভি এর সাপেক্ষে একে ব্যবকলন করলে কি আসে, ভি গামা ডিপি প্লাস গামা পি গামা মাইনাস 1 ডিভি সমান 0। মানে এটাকে যদি আমরা ভি এর সাপেক্ষে অন্তরীকরণ ব্যবকলন করি তাহলে হচ্ছে এটা আসবে, এবং এটাকে আমরা তখন এটার মধ্যে লিখতে পারি ডিবি বাই ডিভি সমান মাইনাস গামা পি বাই ভি। তাহলে সমষ্ণের ক্ষেত্রে আমরা দেখলাম গামাটা নাই, কিন্তু ইয়ার ক্ষেত্রে আমরা দেখলাম কি যে রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা দেখলাম গামাটা আছে। তাহলে এখানে গামার মান হচ্ছে 1 এর বেশি হইতে হবে, তাই রুদ্ধতাপীয় রেখাটা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া হয়। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পার্থক্যটা লিখো। এই প্রশ্নটা ঠিক দ্বিতীয় অধ্যায়ে আমরা করাইছি, তো এখন আর করানোর কোনো দরকার নাই। এই প্রশ্নটা আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়ে আসছে, দ্বিতীয় অধ্যায়ে আসছে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নটার উত্তর করাই ফেলছি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। ওকে, আচ্ছা, একটা রুদ্ধতাপীয় সংকোচন আছে, রুদ্ধতাপীয় প্রসারণ আছে। এখন সংকোচনের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালাটা কি হবে, এটা তোমাদের প্রশ্নে অনেকবার আসছে বোর্ডে, সো তোমাদেরও আসার অনেক একটা চান্স আছে। দেখো আমরা লিখি যে ধরা যাক 1 মোল গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত করায় গ্যাসের আয়তন হবে V1 হতে V2 হইল। তাহলে সম্পাদিত কাজটা কি হবে বলতো, W1 সমান V2 বাই V1, V2 আপার লিমিট V2 হবে, লোয়ার লিমিট V1 হবে, পিডিভি হবে। এটা হচ্ছে কি সম্পাদিত কাজের সূত্র। এখন যদি এটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া করতে যাই, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু আগে আমরা দেখছি, মানে আমাদের প্রথম প্রশ্নে আমরা দেখছি যে পিভি গামা সমান কিন্তু ধ্রুবক হয়, অর্থাৎ পিভি গামা কিন্তু কে হয়। তাহলে এখানে আমরা পিভির পরিবর্তে কিন্তু কে লিখতে পারি, আর এই কেটা হচ্ছে সামনে এসে পড়বে, V2 V1 ঠিকই থাকবে, আর এই ভিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো ডিভি বাই ভি গামা হিসেবে। ওকে, এখন এটাকে আমরা যদি লিমিটটা বসাই, লিমিট বসানোর আগ মুহূর্তে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, শুধু এতটুকু অংশ আমরা লিখতে পারি এইভাবে, কে ইন্টু ভি গামা প্লাস 1 আর 1 মাইনাস গামা, এটা সূত্রটা অ্যাপ্লাই করলে এটা আসে, আর V2 আপার লিমিট, V1 লোয়ার লিমিট। এখন আমরা এই 1 মাইনাস গামাটাকে বাইরে নিয়ে আসি, তাহলে কে এর নিচে ভাগ হয়ে যাবে, আর এটাকে আমরা যদি লিমিট বসাই তাহলে কি আসবে, V2 1 মাইনাস গামা 1 মাইনাস V1 ইন্টু 1 মাইনাস গামা। তো এখন এই V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটাকে আমরা V2 বাই V2 গামা লিখতে পারি, আর একইভাবে এটাকে আমরা V1 বাই V1 গামা লিখতে পারি। মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তাহলে এই পুরোটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি, কে সমান সমান P1 V1 গামা, আর P1 V1 গামা হইলে P2 V2 গামাও হবে, অর্থাৎ এই দুইটা গুণফলটা হবে কি ধ্রুবকের সমান। তাহলে আমরা যদি এবার কাজের সমীকরণ লিখি, সম্পাদিত কাজ সমীকরণটা কি আসবে, W3 সমান এই যে কে ডিভাইড বাই 1 মাইনাস গামা ইন্টু এটার পরিবর্তে আর এটার পরিবর্তে আমরা লিখবো P2 V2 মাইনাস P1 V1। যেহেতু V2 বাই V2 গামাটা আগে আছে, এই জন্য P2 V2, আর V1 বাই V1 গামা যেহেতু পরে আছে, তাই P1 V1। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন দেখো, আবার যদি গ্যাসের তাপমাত্রা T1 হতে T2 বৃদ্ধি করি, তা আগের বার আমরা আয়তন V1 হতে V2 বৃদ্ধি করছি, তাই এখানে এটা হয়েছে। এখন যদি আমরা গ্যাসের তাপমাত্রাটা বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রার জন্য কি ভি আসবে না টি আসবে, অবশ্যই টি আসবে, আর টি কিন্তু একা আসবে না, আদর্শ গ্যাসের সূত্র অনুসারে কিন্তু এটা আসবে পিভি সমান আর টি। তাহলে সেম সূত্রটাই যদি আমরা এখানে এই সমীকরণটা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে বলতো, কে জায়গায় আসবে আর, কারণ এখানে আর হচ্ছে ধ্রুবক, নিচে 1 মাইনাস গামা ঠিকই থাকবে, তাপমাত্রা আর চাপের আয়তনের জায়গায় আসবে কি T2 মাইনাস T1। এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিলাম। এখন দেখো পুনরায় আমরা গামা সমান যদি সিপি বাই সিপি ইউজ করি, এখানে দেখো সিপি বাই সিভি হবে, এটা যদি ইউজ করি, এই গ্যাস আরটাকে যদি আমরা ধ্রুবক হিসেবে ধরে নিই, তাহলে কি হয়, সিপি মাইনাস সিভিটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই W3 এর মধ্যে দেখো আর এর জায়গায় আমরা কি বসাবো, সিপি মাইনাস সিভি, আর নিচে 1 মাইনাস গামা আছে, 1 মাইনাস গামার জায়গায় আমরা বসাবো কি, মাইনাসটা কমন নিলে 1 থেকে এটা বিয়োগ করলে, মানে দেখো 1 এর জায়গায় গামার জায়গায় আমরা যদি সিপি বাই সিভি বসাই, ধরো 1 মাইনাস গামা, তাই না, এই যে 1 মাইনাস গামা, তো এখানে আমরা 1 গামার জায়গায় হচ্ছে যদি সিপি বাই সিভিটা ইউজ করি, তাহলে এটাকে কি হবে, সিভিটা লসাগু আসবে, সিভির সাথে 1 গুণ হলে কি হবে, সিভি মাইনাস সিভি কাটা, তাহলে সিপির সাথে সিভি গুণ করলে কি হবে, সিভি কাটা, তাহলে থাকবে কি শুধু সিপি। তাহলে আমরা এই 1 মাইনাস গামার জায়গায় কি লিখতে পারি, সিভি মাইনাস সিপি লিখতে পারি না, তো এই সিপি মাইনাস সিভিটা লেখা হয়েছে পুরোটার জায়গায়, আর মাইনাসটা কমন নেওয়া হয়েছে। ওকে, আর এখন যদি আমরা এই যে এই মানটা যদি বসাই দিই যে T2 মাইনাস T1 সমান তো হচ্ছে আর, তাই না, তো আর এর মানটা কি আসবে, এটা সিবি T2 মাইনাস T1।
তো এখন যদি গ্যাসের রুদ্ধতাপ সংকোচন ঘটে তাহলে কি আসবে, W4 সমান মাইনাস ভি টু বাই ভি ওয়ান ইন্টু পিডিবি থাকবে। তো মাইনাস ভি টু বাই ভি ওয়ান পিডিবি কি হবে, এখানে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে P2 মাইনাস ভি টু মাইনাস P1 বাই ভি ওয়ান, নিচে হবে গামা মাইনাস ওয়ান। তো এটা মানটা আমরা পুরোটা বসায় দিই, P2 ভি টু মাইনাস P1 ভি ওয়ানের জায়গায় আমরা হচ্ছে R ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ইন্টু T2 মাইনাস T1 বসায় দিই। তাহলে পুরোটার মান হচ্ছে আবার কি সিভি ইন্টু কি T2 মাইনাস T1। এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ, এটি হচ্ছে সম্পাদিত কাজের সমীকরণ সমষ্টি প্রক্রিয়া। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা আমাদের এই ক্লাসটা আজকে এখানেই শেষ। আমরা চলে যাব দ্বিতীয় ক্লাসে আমরা পরের প্রশ্নগুলো সমাধান করবো এই অধ্যায়ের ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি ম্যানিউ চ্যানেলে। তোমরা দেখছো অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স 2 পেইড ব্যাচের ক্লাসগুলো আমরা ইউটিউবে ফ্রিতে দিচ্ছি একদম পেইড ব্যাচের আলোকে। তো যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে তোমরা হচ্ছে মেসেজ দিয়ে রাখো এই নোটগুলোর জন্য। তো আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক সবগুলোই হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যারা পেইড ব্যাচে জয়েন করতে চাও নন মেজর ফিজিক্স 1 এবং হচ্ছে যারা মেজর রসায়নের ফিজিক্যাল কেমিস্ট্রি 1 অর্গানিক কেমিস্ট্রি 1 এগুলোতে যারা জয়েন করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ দিবা অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা। তো আজকে আমরা নন মেজর ফিজিক্স 2 এর তৃতীয় চ্যাপ্টারের চতুর্থ প্রশ্নটি সলভ করব, যেটা হচ্ছে সিবি ও সিবির মধ্যে সম্পর্ক নির্ণয়ের প্রশ্ন। ঠিক আছে, তো সিপি ও সিবির মধ্যে আমরা কিভাবে সম্পর্ক নির্ণয় করব সেটা আমরা দেখছি। এটা কিন্তু আমরা অনেকবার করছি ইন্টারে, তো এখানে আবার আমাদের ব্যাক করছে। তো এটা আমরা এখন সলভ করি। দেখো, তো মনে করি একটা সিলিন্ডারের মধ্যে 1 মোল আদর্শ গ্যাস রয়েছে। তো আয়তন স্থির অবস্থায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হবে সিভি, আর আয়তন স্থির রেখে তাতে ডিকিউ পরিমাণ তাপ শক্তি যদি আমরা সরবরাহ করি তাহলে ডিটি পরিমাণ তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি এখানে আসলে কি বোঝাচ্ছে। একটা ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে হচ্ছে 1 মোল আদর্শ গ্যাস আছে। এখন তুমি যদি এই সিলিন্ডারটার আয়তনটা স্থির রাখো এবং এই স্থির অবস্থায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপটাকে যদি তুমি সিভি ধরে নাও এবং আয়তনটাকে স্থির রেখে ওই সিলিন্ডারের ভেতর যে গ্যাসটা আছে সেটা যদি তুমি ডি থিটা পরিমাণ তাপ শক্তি সরবরাহ করো তাহলে তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পাবে। এবং এটাকে আমরা এই সূত্রের আলোকে বলতে পারি যে সিভি সমান সমান মানে আপেক্ষিক তাপ সমান সমান হচ্ছে তোমার হচ্ছে যে পরিমাণ তাপটা তুমি দিবা সেই তাপটাকে ডিটি দ্বারা মানে যে পরিমাণ তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাবে তার ভাগফলের সমান। ওকে, তো এখন আমরা কি পরিমাণ তাপ শক্তি দিতেছি সেটা যদি বের করতে চাই, অর্থাৎ ডি কিউ জায়গায় যদি ডি থিটা ধরে নেই এবং ডি থিটাকে যদি আমরা এখানে রাখি তাহলে সিভি আর ডিটি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করব ঠিক সেই পরিমাণ আপেক্ষিক তাপ আর ডিটি পরিমাণ তাপ আমরা বৃদ্ধি পাবো, মানে আউটপুটে পাবো। ঠিক আছে, তো এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি যে ডি ইউ সমান হচ্ছে কি ডি থিটা মাইনাস ডি ডাব্লিউ। এখন ডি ডাব্লিউর জায়গায় আমরা পিডিভি লিখতে পারি, তাহলে ডি ইউ সমান কি দাঁড়ালো, ডি থিটা মাইনাস পিডিভি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। কিন্তু আমরা স্থির অবস্থায় আবার জানি যে ডিভি হচ্ছে 0, অর্থাৎ আয়তনের পরিবর্তন 0। আয়তন স্থির থাকলে কি এর পরিবর্তন হবে না, তাহলে স্থির আয়তনে ডিভি সমান 0 হয়। তাহলে ডিভির মানটা যদি এখানে 0 বসাও তাহলে পিও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ডিইউ সমান কি থাকলো, ডি থিটা থাকলো। আর ডি থিটার মান একটু আগে আমরা দেখছি সিভিডিটি, তাহলে আমরা ডিইউ সমান কি বলতে পারি, সিভিডিটি বলতে পারি। তো 1 নং সমীকরণে আমরা এখন ওই যে আমরা 1 নং সমীকরণে কি দেখছিলাম, ডিকিউ সমান সিভিডিটি না। তাহলে ডিকিউ থেকে আমরা এখন পিডিবিটা মাইনাস যদি করি 1 নং সমীকরণে, তাহলে এখানে ডিকিউ পিডিবিটাকে এই পাশে, ডিকিউটাকে এই পাশে রেখে পিডিবিটাকে আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে, সিভিডিটির সাথে প্লাস পিডিবি হয়ে যাবে। এটাকে আমরা এখন 2 নং সমীকরণ ধরলাম। এখন দেখো যদি চাপ স্থির থাকে এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ যদি সিপি হয় তাহলে আমরা সিপি সমান কি বলতে পারি, ডিকিউ বাই ডিটি বলতে পারি। তাহলে ডিকিউ মানে কি আসলো, সিবিডিটি। ওই আগেরটার মতোই, যেমন আমরা বলছিলাম সিভি সমান ডিকিউ বাই ডিটি, তখন ডিকিউ ডি থিটা সমান কি ছিল, সিভিডিটি ছিল। তাহলে এখানে আমরা যদি চাপের ক্ষেত্রে বলি একই সূত্র আসবে। এবং একইভাবে আমরা এখানে যেরকম লিখছি ওইটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে চাপের ক্ষেত্রে কিন্তু পিডিভিটা মাইনাস থাকবে না, এটা হয়ে যাবে প্লাস। এবং একসাথে যদি আমরা করি ডিটি থিটা সমান সিভিডিটির জায়গায় আমরা যদি সিভিডিটি প্লাস পিডিভি বসে, মানে এখানে মূল বিষয়টা কি দেখো, 2 নং সমীকরণে কি ছিল, ডি থিটা ছিল না। দেখো 2 নং সমীকরণ আমাদের কি ছিল, ডি থিটা সমান সিভিডিটি প্লাস পিডিভি। তো ডি থিটার মান আমরা এখানে কি পেয়েছি, সিভিডিটি। এই সিপিডিটিটা আমরা যদি এখানে বসায় দিই তাহলে কি হয়, সিপিডিটি সমান সিভিডিটি প্লাস পিডিভি। এবার আমরা পিডিভিটাকে এই পাশে রেখে এটাকে এই বাম পাশে পাঠিয়ে দিই, প্লাস আছে বাম পাশে গেলে মাইনাস হয়ে যাবে, পিডিভি থাকবে। দুইটার মধ্যে ডিটি আছে, তো ডিটি কে কমন নেই, তাহলে কি থাকলো, সিপি মাইনাস সিপি।
সমান পিডিভি, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। তা আমরা জানি যে 1 মোল আদর্শ গ্যাসের জন্য পিভি সমান আরটি হয়। ওকে, পিভি সমান কি হয়? আরটি হয়। তাহলে এই পিভি কে যদি আমরা এই দোনো পাশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে, তাহলে কি আসবে? ডিডিটি অফ পিভি ডিডিটি অফ আরটি। ঠিক আছে, তো এখন দেখেন এইখানে আমাদের পিভি আছে, এখানে আছে আমাদের আরটি। তো আমরা যদি অন্তরীকরণ করে ফেলি তাহলে এখানে থাকবে পি ডিভি ডিটি, মানে ভিটাকে উপরে নিয়ে গেলাম। একইভাবে এখানে থাকবে শুধুমাত্র আর। তাহলে আমরা এই পুরোটাকে কি লিখতে পারি? পিভি ডিভি, আর এখানে আমরা লিখতে পারি আর ডিটি। ঠিক আছে, মানে এখানে আমরা কি লিখবো? যে ডিটি অফ ডিটি ভাগ করলে তো 1 থাকে, তাই আমরা এটা লিখলাম না। অর্থাৎ আমরা একসাথে যদি ডিটিটাকে ওই পাশে নিয়ে যাই আর পি এর সাথে ডিভিটাকে যদি রাখি, তাহলে পিডিবি সমান আর ডিটি হয়। ঠিক আছে, তো আমরা এই মানটা পিডিবির যে মানটা আরডিটি বের হয়েছে, সেই আরডিটিটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি দাঁড়ালো দেখো তো? 3 নং সমীকরণে এখানে সিপি মাইনাস সিভি ডিটি সবই ঠিক থাকলো, পিডিবির জায়গায় বসবে কি? আরডিটি। তাহলে ডিটি ডিটি কাটা দিলে সিপি মাইনাস সিবি সমান আর। এটি হচ্ছে সিপি সিবি সম্পর্ক এবং সিপি মাইনাস সিবির সাথে আর এর সম্পর্ক। তো তোমাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে প্রমাণ করো সিপি মাইনাস সিবি সমান আর, অথবা এই প্রশ্নটা আমি যেভাবে সলভ করাইলাম প্রথমে যেভাবে করেছি সেইভাবেও আসতে পারে। তো একই সাথে আমাদের 2টা টপিক কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।